নেই মালিনী, তুমি যেখানে শাড়ি ফেলেছো সেখান থেকে নিয়ে এসো। সবিতাকে বলেছি শাড়িগুলো পুড়িয়ে দিতে। সবিতা, সবিতা দাঁড়াও। 20 বছর আগে ছেড়ে দেওয়া স্ত্রীকে নিয়ে চিৎকার চেঁচামেচি করছো, নাটক করছো, এতে তোমার মান সম্মান থাকবে কি? আমার মান সম্মান নিয়ে তোমায় ভাবতে হবে না মালিনী। হ্যাঁ বলুন, আমাকে ডাকছিলেন? তুমি শাড়িগুলো পুড়িয়ে দিয়েছো? আমি বললাম তো, আমি বলে দিয়েছি পুড়িয়ে দিতে, তাই পুড়িয়ে দিয়েছে। রাজ, তুমি কেন এখানে এসেছো বেটা? আমার আর তোমার বাবার মধ্যে কথা হচ্ছে তো, তার মধ্যে কেন এসেছো বলো তো? মা, বাবা এত জোরে চিৎকার করলো, আমি ভাবলাম কি শাড়িগুলো পরে নি বাবা। শাড়িগুলো পরেনি মানে? সোমরাজ বাবু, আপনার মায়ের শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর বলতেই হবে। একেবারে ডিজাইনারের চোখ, কি সুন্দর ডিজাইন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো। আমি যখন প্রথম জানতে পেরেছিলাম এগুলো শাশুমার শাড়ি, আমার একটু খটকাই লেগেছিল। আসলে বিষয়টা হচ্ছে, শাশুমার এখন যে শাড়িগুলো পরেন সেগুলোর সাথে এগুলো তো আকাশ পাতাল পার্থক্য। তাই আমার মনে হয়েছিল হয়তো, আমি ভেবেছিলাম এই শাড়িগুলো দিয়ে কেটে কুর্তা বানাবো। ভাগ্যিস কাটিনি, আমি এই শাড়িগুলো এমনি পরবো। এত সুন্দর সুন্দর শাড়ি, একটাকে আমি নষ্ট হতে দেবো না। আপনার কোনো আপত্তি নেই তো আমি শাড়িগুলো? সোমরাজ বাবু কোথায় গেলেন? আপনার মায়ের ব্যাপারে একটা ভালো কথা আপনি শুনতে পারেন না? কিসের এত সমস্যা সোমরাজ বাবু? কিসের এত সমস্যা? আপনাকে কি করে বোঝাই? বাবা এখনো মায়ের ছবি দেখে চোখের জল ফেলে। আপনার পারমিশন নিয়েই কিন্তু আপনার মায়ের শাড়িটা পরেছি, আবার পরে কিছু বলবেন না জানো। আরে হ্যাঁ হ্যাঁ, ইউনিক ডিজাইন। আপনারা একটা কথা বললে কেন বোঝেন না বলুন তো? আমি তো বলছি বারবার, আপনাদের বোঝানোর চেষ্টা করছি। নেক্সট আমাদের ডিজাইনটা ইউনিক বানাতে। এই কোথায় যাচ্ছিস? বস, একসাথে দুজন মিলে চা খাই। বস, কতদিন একসাথে দুজনে চা খাই না। দাঁড়া, এনে ধর। এই দিদি, তোর মনে আছে ছোটবেলায় যখন তোর উচ্চ মাধ্যমিক চলছিল আর আমার মাধ্যমিক চলছিল, মা তখন আমাদের কি বোকা বানাতো? সেই এক গাদা দুধের মধ্যে অল্প একটু চা মিশিয়ে বলতো, নে চা খা, এবার মন দিয়ে পড়াশোনা কর। আমরা কি পেছনে লাগতাম মায়ের সেটা নিয়ে। এই দিদি, কি হয়েছে রে তোর? কি হয়েছে আমাকে বল না। আমি দুদিন ধরে দেখছি তোর মুখটা কেমন শুকনো শুকনো, আমার ভালো লাগছে না।
তুই আমাকে সত্যি করে বলতো কি হয়েছে? আমি তো দেখলাম জয়ের সাথে তুই ঠিক করে কথা বলছিস না। ঝামেলা হয়েছে জয়ের সাথে? তুই এত চিন্তা করছিস কেন দিদির? তোর মুখ দেখে তো মনে হচ্ছে দাদা ভাইয়ের সাথে তোর আর কোনো ঝামেলা টামেলা নেই, কি তাই তো? তারপর আনন্দে কাজ করছিস তুই, কি সুন্দর সেজে গুজে অফিসে যাচ্ছিস। এই দিদি, তুই এইসব কেন বলছিস? আমি কি একা আনন্দে থাকতে চাই নাকি? আমার কাছে কি শুধু সেটাই ম্যাটার করে? আমি তো সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই রে। এই শোন না, কি হয়েছে আমাকে বল না, সত্যি করে বল না। তুই এরকম কেন করছিস? আমি তোকে আমাদের ছোটবেলার কথা বললাম, এই যেটা নিয়ে আমরা এত হাসাহাসি করতাম, যে মা দুধের মধ্যে চা মিশিয়ে দিত, সেটা নিয়ে মায়ের পেছনেও লাগতাম আমরা। সেটা নিয়ে তুই একটিবার হাসলি না? এই আমরা কি ঘাটালে নিজেদের ছোটবেলাটাকে ফেলে চলে এলাম? সে তো এসেছি রে বোন। দেখ, তোর আর আমার বিয়ে একই বাড়িতে হয়েছে বলে যে তোর আর আমার ভাগ্যটাও এক হবে তা তো নাও হতে পারে, তাই না? চাটা তোর জন্য বানিয়েছিলাম, তুই খেয়ে নিস। এই দিদি শোন। দাদা ভাই, বলছি তুমি অফিসে যাচ্ছ তো? আমিও যাবো। মানে তুই অফিসে যাবি? মানে আমি অফিসে যাব, মানে আজকে থেকে আমি অফিসে যাব, মানে এই মুহূর্ত থেকে আমি অফিসে যেতে চাই। বলছি আজকে অফিসে গিয়ে একবার দেখে নিও তো, মানে আমি কোন কোন কাজটা করতে পারি, মানে আমি কোন পোস্টে চাকরিটা করতে পারি, সেটা আজকে আমরা একটু ডিসকাস করে নেবো। আর আমার মাসের শেষে মানে মাইনে, মানে স্যালারি প্যাকেজটা আমার কত হবে সেটাও আজকে ডিসকাস করে নিতে হবে দাদা ভাই। তো দেরি করলে হবে না, চলো। জয়, কি বলছিস তুই এসব? তোমাকে ওকে ঠিক পথে চালনা করতে হবে দোয়েল, প্লিজ। আমার ছেলেটাকে এভাবে ভেসে যেতে দেও না বেটা। তুমি কাল থেকে ওকে অফিসে পাঠাবে, বুঝতে পেরেছো? মা একদম ঠিক কথা বলেছেন। রাখতে গিয়ে হলেও অফিসে গিয়ে জয়কে নিজের জায়গাটা ধরে রাখতেই হবে। হ্যালো আন্টি, আমি তোমার থেকে একটা হেল্প চেয়েছিলাম, সেটা তোমার মনে আছে তো? এবার তাহলে আমি তিতিরকে সোমরাজের জীবন থেকে আউট করে দিয়ে সোমরাজের জীবনে পার্মানেন্টলি জায়গা করে নেব। তুমি আমায় সাহায্য করবে তো? বলো বেটা, কি হেল্প? আন্টি তুমি জানো, সোমরাজের ইনফ্লুয়েন্সে দাদা ভাই আমার জন্য গুচ্ছ গুচ্ছ ছবি নিয়ে এসছে। ওখান থেকে আমাকে একটা পাত্র পছন্দ করতে হবে, আর আমি যদি সেই পাত্র পছন্দ না করি তাহলে ওই নিজের পছন্দ করা পাত্রের সাথে আমার বিয়ে দিয়ে দেবে বলেছে। ওমা, সে কি? আন্টি আমি কিন্তু সোমরাজকেই চাই, ওকে ছাড়া আমি কারোর সাথে বিয়ে করবো না। আমি কিন্তু সব ছবি ছিঁড়ে পুড়ে আমি উফ, তোমার ঘটে দেখছি বুদ্ধিটা আর হলো না। অতর্কিতে আক্রমণ, বুঝো? মানে কয়েকটা দিন একেবারে ভাজা মাছ উল্টে খেতে পারো না এমন ভান করে চুপচাপ থাকবে। তুহিন যতই যাই বলুক না কেন, আগামী 20 দিনেও তোমার বিয়ে কিছুতেই দিতে পারবেন না। কিন্তু তারপর আমি এমন একটা ফাঁদ পেতেছি। ফান? তার মানে প্ল্যান? গ্রেট। আন্টি তুমি আমাকে এই প্ল্যানটা বলো না, আমিও জানতে চাই প্ল্যানটা কি, বলো প্লিজ। আরে দাঁড়াও, আর মাত্র 20 দিনের অপেক্ষা। 20 দিন পর সাংঘাতিক একটা বিস্ফোরণ হবে। আমরা দুজন একটি গায়ে থাকি। সত্যি তো আমরা এক গায়ে থাকি, মানে একই বাড়িতে থাকি। সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। সত্যি তো, কবিতাটা বললেই কেমন একটা বুকের ভেতরটা নিচে উঠছে। কার জন্য? সোমরাজ বাবুর জন্য। এই দিদি, তোর কখনো দোয়েল পাখির গানে মুখ নাচে? মানে জয়ের গানে নয় কিন্তু। এখন আমার এসব কথা বলতে ইচ্ছে করছে না দিদি, কি হয়েছে বল। ওই যে তুই বলছিলি না, আমি সোমরাজ বাবুর দিকে কেমন হেলে 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 যাচ্ছি। আমার না সত্যি মনে হয় আমি সোমরাজ বাবুর দিকে কেমন হেলে যাচ্ছি।
কোনো ভালো কবিতা শুনলে, গান শুনলে, কোনো রোমান্টিক সিনেমা দেখলে আমি ওনাকে ইমাজিন করছি বাড়িতে, অফিসে, সব জায়গায়। আমার না, তোর কখনো এমন হয় তুই রোমান্টিক সিনেমা দেখলে তুই জয়কে নিজের অপোজিটে ইমাজিন করিস? তুই কতটা হেলেছিস আমি জানি না, তবে দাদা ভাইকে যে তুই তোর দিকে সম্পূর্ণভাবে হেলিয়ে দিয়েছিস বাড়ি থেকে চলে গিয়ে, এটুকু আমি জানি। একটা তুচ্ছ বিষয় নিয়ে বাড়ি থেকে চলে গিয়ে একটা নোংরা নাটক করলি। তারপর দাদা ভাই তোকে হন্যে হয়ে শুধুমাত্র খুঁজেই নিয়ে এলো না, তোকে লাখ টাকা দিয়ে একটা হীরের ব্রেসলেট কিনে দিল। বাহ! তিতির এই ব্রেসলেটটা আদায় করার জন্যই বাড়ি থেকে চলে যাওয়ার নাটক করেছিল। তোর তো পৌষ মাস চলছে দিদির। কি বলছিস এসব তুই? এই দিদি, তোর ব্রেসলেটটা পছন্দ হয়েছে, তুই নিবি, তুই পরবি? না, একেবারেই না। তোর বর দিয়েছে ব্রেসলেটটা, তুই পর। আমার বরের যেদিন সাধ্য হবে আমাকে দেওয়ার মতো নিশ্চয়ই দেবে, আর আমি পরবো। তুই চুটিয়ে আনন্দ কর দিদির। কি যেন বলে ওটাকে, গিল্ট ফিলিং। মনের মধ্যে কোনো গিল্ট ফিলিং রাখিস না, কেমন? দেখ, এটা তো সত্যি, ছোটবেলা থেকে তুই আমাদের 4 বোনের মধ্যে সব দিক থেকে সব থেকে এগিয়েছিলি, তাই শ্বশুর বাড়িতে এসেও তুই ছোট হওয়া সত্ত্বেও আমার থেকে 2 কদম এগিয়ে থাকবি, এটাই তো স্বাভাবিক, তাই না? ভালো থাক দিদিস, আরো ভালো ভালো গিফট পাবরের কাছ থেকে। আমি তো একটা কথা শেয়ার করবো বলে গেছিলাম, দিদি আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। আমি তো কবে থেকে জিজ্ঞেস করছি তোর মন কেন খারাপ, বল আমাকে, কোনো উত্তর দিচ্ছে না। দিদি আমাকে আগের মতো আর ভালোবাসে না। আমি যদি কিছু ভুল বলি তাহলে আমাকে শুধরে দেবেন। দেখুন, আপনাদের যে ফ্যামিলি বিজনেস আছে সেটাতে তো জয়দাও সমান উত্তরাধিকারী। জয়দার যেটুকু শেয়ার আছে সেই হিসেবে একটা টাকা আপনি মাসে মাসে ওকে দিয়ে দেবেন। জয়দাকে তো তাহলে অফিসটাও করতে হয় না, সঙ্গে সঙ্গে জয়দা গানটাও গাইতে পারবে। এখন যেটুকু রোজগার করছে গান গিয়ে সেটুকু করুক। এরপরে যখন আস্তে আস্তে জয়দা প্রতিষ্ঠিত হবে নিজের ফিল্ডে, আস্তে আস্তে ভালোভাবে রোজগার করতে শুরু করবে, নাম করবে, তখন তো এই সমস্যা থাকবে না। তখন আপনি ওই মাইনেটা বন্ধ করে দেবেন, দিদিরও আর ইনসিকিউরিটি থাকলো না, আর জয়দাও নিজের স্বপ্ন পূরণ করতে পারলো। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট আইডিয়া। বেশ, এবার থেকে তাই হবে, এই জন্যই আমি তোমায় ভাবতে বলেছিলাম। সে তো আমি একটু বুদ্ধিমতী, আমি জানি। যাকে বিছানাটা করি, কি অবস্থা করেছেন, বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে। আপনি কালকে কখন বেরোবেন? আরে কি হলো তিতির? তিতির কি হলো তোমার? বসো 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 বসো। সবসময় এরকম টিড়িং মিড়িং করলে চলে? কিছু হয়নি, কিছু হয়নি। কিছু হয়নি মানেটা কি? এইভাবে কপাল কাঁধ সব অকেজো করে রেখে দেবে, তারপর আমাকেই তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দেবে না? আমার আর কাউকে কিছু বলতে হবে না। আমার কপালটা যে আপনার দশে কেটেছিল সেটা আপনিও জানেন। এই মানে বেশ হয়েছে, গুরুজনদের মুখে মুখে তর্ক করলে এরকমই হয়। বসে চুপ করে। কি হলো? নাও, এই অয়েন্টমেন্টটা লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে। মানে অয়েন্টমেন্টটা লাগিয়ে নাও ঠিক হয়ে যাবে? আমি কি করে করব? আমার কি পেছনে হাত আছে নাকি? আপনি অয়েন্টমেন্টটা লাগিয়ে দিন। আমি? হ্যাঁ আপনি। ও বাবা, বসুন। আরে দিন। এখানে নয়, আর একটু নিচে, সোমেশবাবু, এখানটা লেগেছে। নিচে জিপটা খুলুন। জিপ? হ্যাঁ, আর একটু নিচে লেগেছে, মলমটা তো দিতে হবে না?
একটু ডান দিক, ডান দিক। আর একটু নিচে, আর একটু নিচে, আর জিপটা আর একটু খুলুন। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। এই হয়ে গেল, এবার আমি চললাম। আবার কি হলো? কি করলাম আবার? এই যে আপনি আমাকে মলম লাগিয়ে দিলেন, আপনার তো একটা উপহার প্রাপ্য, তাই না? ও, তোমার দেয়া উপহারগুলো তো কিরকম শাস্তির মতো হয়। বেশি বাজে কথা না বলে না, বস বস বস, পাগল চল, ওরে বস, বস। হ্যাঁ, তুই তো কারিও না, মানে আমি বলছি বস, উন, পাতুল উন, উন। আমার ভেতরকার গার্ডিয়ান সত্তাটা না মাঝে মাঝে কেমন কিলবিল করে বেরিয়ে আসতে চায়। কি জানি কি আছে কপালে। বলছি, একটা কবিতা শিখেছি, শুনবেন? বলো। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই সোমরাজ বাবু, এই সোমরাজ বাবু ঘুমিয়ে পড়লো, এত বড় ঘুমিয়ে পড়লো। আমি কবিতা বলছি, ইচ্ছা করছে না মাথাটাকে স্ক্রুগুলো লুজ করে মাথাটা দুভাগ করে বইটা ঢুকিয়ে তারপর ভালো করে টাইট দিয়ে দিই। বেরোসি খাড়ি চেঁচা কোথা, কবিতার মূল্যই বোঝে না। শাশুমা তো ঘরে নেই, এটাই সুযোগ, যাবো। আগের বার আলমারির চাবিটা ছবি তো নেই। এই হাতের লেখাটা অবিকল একই হাতে লেখা। তার মানে মিতা ম্যাম সোমরাজ বাবুর মা। আমি কয়েকটা চিঠি সঙ্গে রেখে নি। কিছু একটা মুক্ত প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে। এভাবে নাহলে কোনো সিদ্ধান্তে আমি পৌঁছতে পারবো না। এভাবে
ছবি যদি পেতাম। মা, তিতির এই দাদা ভাই, কি এত ভাবছিস? ভাবছিস তো এটাই যে আমি আদৌ বিয়েতে রাজি হয়েছে কিনা, গয়নাগুলো পালিশ করতে দিবি কিনা, তাই তো? আমি রাজি হয়েছি, সত্যি সত্যি বিয়েতে রাজি হয়েছে, তুই গয়নাগুলো পালিশ করতে দে। মা যা বলেছে তাই কর। বেশ, তাই করছি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। যা দাদা ভাই যা, তুই তো এখন ভেরি গুড গার্ল। 20 দিন কিচ্ছু হবে না, 20 দিন পর ধামাকা হবে। ততদিন না হয় একটু ওয়েট করে থাক। মাকে সন্তানের থেকে আলাদা করে দেওয়ার থেকে বড় পাপ আর হয় না। নাকি ও তো আমার সন্তান, কোনোদিন হয়তো বুঝতে পারবে ওর মা ওকে কতটা ভালোবাসে। ইচ্ছে করে ছেড়ে যায়নি, সারাটা জীবন শুধু ওর জন্যই ওর মা চোখে জল ফেলেছে। হয়তো হয়তো এমন কেউ আসবে ওর ভুল ভাঙাতে, হয়তো বোঝাবে যে সোমকে ওর মা ছেড়ে যায়নি। সোমকে ছেড়ে ওর মা এতগুলো দিন বেঁচে আছে শুধুমাত্র ওকে একবার দেখার আশায়। হয়তো একদিন আমার ছেলে আমার কাছে ফিরে আসবে, কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে যাবে না তো সুজয়? আর এর সঙ্গে একটা বড় লাল টিপ পরো, ভালো লাগবে। এই, আরে এরকম পড়ে যাচ্ছ কেন? তারপরেই তো বলবে কোমরে লেগেছে, ওষুধ লাগিয়ে দাও। শোনো, এরকম দুমদাম না পড়ে যাবে না। এরকম যখন তখন এসে আইসক্রিম খেতে নিয়ে যাবেন, তারপর শাড়ি বেছে দেবেন, বলবেন বড় টিপ পড়তে। আমি না এতগুলো জিনিস প্রসেস করতে পারছি না একসঙ্গে। মানে মনে হচ্ছে কেমন সুনামি আমফান সব একসাথে চলে এসছে। আর সুনামি আমফান একসাথে আসলে কি মানুষ দাঁড়িয়ে থাকতে পারে? পড়েই তো যায়। আমার তো মনে হচ্ছে আমি শুধু পড়ে না, মরেও যাব। জমদূত ফেরত দিয়ে যাবে, বলবে ক্যান্ডিডেট এলিজেবল নয়। প্লিজ বেশি কথা বাড়িও না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি ওয়েট করছি। যাও প্লিজ, যাও। আজই আপনার মায়ের সন্ধান পেলাম মনে হচ্ছে, আর আজই আপনি আমাকে আপনার মায়ের শাড়িটা পরতে বললেন। দেবী মারা গেছে সুজয়। না 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 তিতির, না, তুমি ভুল বলছো। আমি আমার মাকে ভালোবাসতে চাই না, আমি সবটা ভুলে যেতে চাই, সবটা ভুলে যেতে চাই। জানো তো, এখন না আমার মাঝে মাঝে মনে হয় যে আমার তো একটা অ্যাক্সিডেন্ট হলে পারে, অ্যাটলিস্ট মেমোরিটা লস হয়ে যাক, আমি এই সমস্ত স্মৃতিগুলো ভুলে যাই। সেটা আমার জন্য খুব ভালো হবে, অনেকটা শান্তির। অন্তত পালিয়ে বেড়াতে হবে না। কি অলক্ষণে কথা বলছেন আপনি? কিসের অ্যাক্সিডেন্ট? আর কার থেকে পালাচ্ছেন আপনি? আপনি একটা কথা ভালোভাবে বুঝুন। আপনি ছোটবেলা থেকে যা শুনেছেন নিজের মায়ের সম্পর্কে, আপনাকে যেগুলো বোঝানো হয়েছে যে আপনার মা নিজের ক্যারিয়ারের জন্য আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আপনার মা, সেটা সম্পূর্ণটা ভুল সোমরাজবাবু। আপনার মাথা সেই ইনফরমেশনগুলো প্রসেস করে আপনাকে বুঝিয়েছে আপনি আপনার মাকে ঘৃণা করতে চান, কিন্তু আপনার মন তো জানে আপনার মা আপনাকে কতটা ভালোবাসেন। আপনার মা হয়তো আপনার সাথে দেখা করার জন্য এতটাই ছটফট করছেন আপনার মতো। আপনি কতটা ভালোবাসেন আপনার মাকে। সৌরভবাবু, আপনার ছোটবেলা থেকে আপনার শিক্ষা আপনাকে বুঝিয়েছে, আপনার মাথা আপনাকে বুঝিয়েছে
আপনার মাকে আপনি ঘৃণা করুন, কিন্তু আপনার মন তো আপনার মাকে ভালোবাসতে চায়। চুপ চুপ চুপ, একদম চুপ চুপ। তখন থেকে শুধু মন মাথা কি করে চলেছো? হ্যাঁ, মন মাথা। এই তুমি কি আমার থেকে আমার মনকে বেশি জানো? তাহলে তো আর কোনো সমস্যাই থাকতো না, তাই না? আমি তো চাই আপনার মনের হদিশ পেতে। আপনার মনের এত জটিলতা, এত কষ্ট, সব কিছু আপনার মন থেকে দূর করে আপনাকে একটা সুস্থ জীবন দিতে চাই। কিন্তু সেটা কি কোনোদিন সম্ভব হবে? অসম্ভব। এ হতে পারে না। দেবী মারা যেতে পারে না। আপনারা নিশ্চয়ই মিথ্যে বলছেন আমায়। প্লিজ আমায় বলুন না দেবী কোথায় আছে, কেমন আছে ও, প্লিজ আমায় বলুন না। আচ্ছা, এত বছর পর হঠাৎ দেবীর কথা কেন উঠছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেবী হয়তো কাউকে বিয়ে করে সুখেই আছে। কাউকে কেন বলছি, হয়তো একাধিক বিয়ে করেছে। শোনো, দেবী যদি এখন বেঁচেও থাকে, কাকা কাকিমা হিসেবে দেবী আমাদের কাছে মৃত। সুজয়, এই তুমি সব জানো না? হ্যাঁ, তুমি সব বোঝো। আমার মন কি বলছে, আমার মাথা কি চাইছে, সব জানো তুমি। হ্যাঁ, আপনি একটু নিজে থেকে ভেবে দেখুন, ঠান্ডা মাথায় আপনিও বুঝতে পারবেন। এই যে আপনি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এলেন, তারপরে এসে আমাকে বলছেন আইসক্রিম খেতে যাবে। এই সমস্ত কিছু আপনার মাথা আপনাকে বলছে, পাছে আপনি আপনার মাকে মিস করে ফেলেন। কিন্তু আপনার মন তো আপনার মাকে কাছে পেতে চায়। তাই ঘটনাচক্রে আপনার মায়ের একটা শাড়ি আপনি আমাকে বেছে দিলেন পরার জন্য। এই শাড়িটা পরো। সৌরভবাবু, আমি মনের ডাক্তার নই, কিন্তু এতদিন ধরে এক বাড়িতে থাকতে থাকতে, এক ছাদের তলায় থাকতে থাকতে, এক বিছানায় ঘুমোতে ঘুমোতে ঘটনাচক্রে আমরা বন্ধুও হয়ে উঠেছি। তাই আমি একটু হলেও আপনাকে চিনি, আর চিনি বলেই সেদিন তুলি দিদির ঘটনাটাতে আপনাকে এতটা ভরসা আর বিশ্বাস করেছিলাম। আমার ভয় একটাই, সত্যিটা আমি যদি খুঁজে বার করতে না পারি, যদি এই নির্দোষ মানুষটাকে অপরাধী ভেবে ফেলি। আপনাকে বুঝতে পেরেছিলাম, আর আজকেও বুঝতে পারছি আপনি আপনার মাকে মিস করছেন। কিন্তু হঠাৎ আজকে এতটা ছটফট কেন করছেন আমি সত্যি জানি না। মানে আজকে দিনটা কি বিশেষ কিছু? কি ঘটেছিল আজকের দিনে? কি হলো বলুন না, কি ঘটেছিল আজকের দিনে? আসুন। আর সময় নেই। এবার মিতা ব্যানার্জি সোমরাজবাবুর আসল মা কিনা সেটা আমায় নিশ্চিত হতে হবে। ছবির আরেক দিকে সোমরাজবাবুর মা ছিলেন, সেটা সোমরাজবাবু নিজেই বলেছেন। কিন্তু সেই একই ছবি মিতা ম্যামের কাছেও কেন, সেটা আমায় জানতেই হবে। মায়ের জায়গাটা মা ছাড়া কেউ পূরণ করতে পারে না। আপনি আপনার মাকে ভালোবাসেন। আমি মাকে ভালোবাসি, মায়ের জন্য অপেক্ষা করি। আমি চাই আমার মা আমাকে আঁকড়ে ধরুক। সত্যি তো তিতির যা বলে গেল সব সত্যি, সব ঠিক। কিন্তু এই কথাটা তো আমি এতদিন। বাবা, তুই তো দেখছি তদন্ত একা একাই অনেক দূরে এগিয়ে নিয়ে চলে গেছিস। আমি তো বুঝতেই পারলাম না। মানে তুই ছড়াসনি? শোন দাদা ভাই, তিমির বরণ তলাপাত্র ছড়াতে পারে, কিন্তু তিতির বসু ছড়ান। কি ডায়লগ! তাড়াতাড়ি কাজের কথাটা বল, আমার কিন্তু লেট হচ্ছে। হ্যাঁ, কাজের কথাটা হলো, মানে সবটাই তো শুনলে, সব কিছু তো মিলছে, কিন্তু আসল খটকাটা অন্য জায়গায়। সোমরাজবাবুর মায়ের নাম হচ্ছে দেবী ব্যানার্জি, আর আমার বসের নাম মিতা ব্যানার্জি। সারনেমটা কমন, কিন্তু নামটাই তো সম্পূর্ণ আলাদা। মানে দুটো নামের মধ্যে কোনো মিলই নেই। একটা মানুষের দুটো নাম কি করে? আচ্ছা তিতির, তুই শিওর তো এই দেবী নামটা নিয়ে? হ্যাঁ, সেটা তো শিওর। কারণ আমি প্রথমবার যখন ঠাম্মিকে সোমরাজবাবুর মায়ের বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, ঠাম্মি দেবী নামটাই বলেছিল। ওর নাম ছিল দেবী।
ইনফ্যাক্ট ঠাম্মি এটাও বলেছিল উনি কাজে গুণে রূপে সবকিছু দেবীর মতো। তাই আমার মনেও আছে নামটা। আচ্ছা, তোর ম্যাডামের নাম মিতা, রাইট? হ্যাঁ, মিতা ব্যানার্জি। আচ্ছা তিতির, সোমদার মায়ের নামটা কনফার্ম কি করে করা যায় বলতো? দেখ, তুই এটা ঠিকই বলেছিস, সোমরাজবাবুর মায়ের নামটা নিয়ে আমাদের কনফার্ম হওয়াটা আগে প্রয়োজন। সেটার একটাই উপায় আছে, সোমরাজবাবুর ডকুমেন্টস। কি? আস্তে দাদা ভাই, কি হচ্ছে? দেখ, আমি জানি কাজটা অনৈতিক, কিন্তু সোমরাজবাবুর ডকুমেন্টসে তো ওনার মায়ের নাম থাকবে। তাই মানে দেখে যদি বের করা যায় তাহলে নামটা নিয়ে শিওর হওয়া যেত। সেটা করা তো দরকার, কারণ চিঠিপত্রের বক্তব্য শুনে এটা বোঝা যাচ্ছে যে সোমদার মা নিজে থেকে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়নি, তাকে বাধ্য করা হয়েছে। এক্স্যাক্টলি, আর সেইটাই তো সমস্যা। তিতি, তোর আর আমার গুণধর শাশুড়ি নিশ্চয়ই কিছু কলকাঠি নেড়েছে। ওটাই তো না কাজ, আমি তো অভিনয়সী নারী, তাই না? ডে ওয়ান থেকে আমি ডে ওয়ান থেকে জানতাম মহিলা খুব একটা সুবিধের না। আর রাজ্যটাকে তো পুরো বোকা বানিয়ে রেখেছে, মানে ওকে কিছু জিজ্ঞেস করা মানে কোনো ক্লুই পাবো না। আরে বৌদি ভাই কিছু জানবে না, বৌদি ভাইকে জিজ্ঞেস করে লাভও নেই। শোন, আমি তোকে ওই সোমরাজবাবুর মায়ের চিঠিতে যে ঠিকানাটা লেখা ছিল সেই ঠিকানাটা আর মিতা ব্যানার্জির এখনকার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। তুই একটু চেষ্টা কর না, যদি মিতা ব্যানার্জি সম্পর্কে কিছু ইনফরমেশন বের করা যায়, মানে যেগুলো অ্যাভেলেবেল নেই আর কি। মিতা ব্যানার্জির বাপের বাড়ি কোথায়, ওনার শ্বশুর বাড়ি কোথায় ছিল, যদি পারিস। মানে আমিও চেষ্টা করছি, তুইও একটু তোর মতো করে চেষ্টা কর। মানে আমার তো এত কন্ট্যাক্টস নেই, তুই আমাকে এইটুকু হেল্প করে দে প্লিজ। ঠিক আছে, আমি তোকে সব রকমভাবে সাপোর্ট করবো, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না তিতির, এই তলিয়ে যাওয়া ওদেরটাকে তুই সামনে আনছিস কেন? যে মিষ্টি সরল সাদাসিধে দোয়েলকে আমি বিয়ে করেছিলাম, সে তো এই সমস্ত ফ্যাক্টরি, অফিস, কর্মচারী, মালিক, এইসব ননসেন্স কিচ্ছু বুঝতো না, কিচ্ছু না। সে তো শুধু চোখ বন্ধ করে আমাকে ভালোবাসতো, শুধু হাসি মুখে আমাকে সাপোর্ট করতো। সে তো আমার প্রধান সেনাপতি। সে তো এইসব কিচ্ছু বুঝতো না। তো কি এমন দরকার পড়লো যে ও এইভাবে বিহেভ করতে লাগলো? কি দরকার পড়লো? এত জটিলতা আমার ভালো লাগছে না দোয়েল, আমার জাস্ট ভালো লাগছে না দোয়েল। ভবিষ্যতের কথা এত ভাবলে তো আমরা আমাদের প্রেজেন্ট সময়টাকে নষ্ট করে ফেলছি। এই সময়টাকে নষ্ট হতে দিও না দোয়েল, আই বেগ ইউ দোয়েল। কিন্তু কিন্তু না, আর কোনো কিন্তু না। প্লিজ, আমার আর ক্ষমতা নেই ঝগড়া করার। আমি টু টায়ার্ড দোয়েল, আমি আর পাচ্ছি না ঝগড়া করতে, আর পাচ্ছি না দোয়েল। আমি তোমার জন্য একটা গিফট এনেছি। কি ব্যাপারটা কি তোমার এরকম দুমদাম বিষম খাচ্ছ? মানে কেন তাকিয়ে আছো কেন? জলটা খাও। শীতল মানুষ সরোবরের জল খেলাম। ফাজলামিটা বন্ধ করো। ভাজলামি নয়, আপনি নাকি মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন? হ্যাঁ হয়েছিলাম তো, কেন বিশ্বাস হচ্ছে না? আমার বিষমটা কাটছে না ঠাম্মি। কাটবে না তো, কি করে কাটবে? তুই বিশ্বাস কর যে আমার নাতি চতুর্থ হয়েছিল, তাহলে বিষম করে যাবে। তুমি শিওর? এত অবিশ্বাসের কারণ? আরে অবিশ্বাস হবে না? এই যে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে থাকে তারা তো মানুষ নয়, মহামানব। তাদের মাথার পেছনে একটা আলোর চক্র থাকে, গোল মতো গোল গোল ঘুরতে থাকে আলোর চক্র, জ্যোতি বেরোয় মাথার পেছন থেকে, চোখে একটা মোটা গ্লাসের চশমা থাকে। তো কিছুই আপনার মধ্যে দেখতে পাচ্ছি না। ও বাবা,
সবকিছু কেন নেই তোমার ছেলের মধ্যে? তুই প্রচন্ড দুষ্টু মেয়ে। হ্যাঁ, আমার ছেলেটা পেছনে লাগছিস। ও কিন্তু সত্যি মাধ্যমিকে 4th হয়েছিল। কি বলছো? তাহলে বোধহয় ওই আলোর চক্রটা, মোটা কাচের চশমাটা বয়সের সঙ্গে খসে পড়েছে। খসে পড়েছে? হ্যাঁ, ওই বাদরের যেমন লেজ খসে মানুষ আছে না। সত্যি তুই বিশ্বাস করতে পারছিস না তো? যা ওপরে গিয়ে ওর রেজাল্টটা দেখে আয়, যা। সে সবাই যখন বলছে আমি গিয়ে রেজাল্ট চেক তো অবশ্যই করব। এই সোমরাজ বাবু, আপনি আমাকে এতদিন বলেননি কেন, মানে আগে বলেননি কেন যে আপনি মাধ্যমিকে 4th হয়েছেন? কি করতে আগে বললে? আপনাকে বিয়ে করতামই না আমি। রোজ রোজ তো দেখছি নতুন নতুন বোমা ফেলছেন সোমরাজ বাবু। এক্ষুনি সেরে যাবে কিছু। আমি খুব খারাপ, তাই না জয়? খুব লোভী আমি। আমি একেবারেই তোমার যোগ্য নই, জানো তো। তুমি গান গাইতে চাও আর আমি জোর করে তোমাকে অফিসে চুপ দোয়েল, প্লিজ। কেন বলছো এসব কথা? চুপ প্লিজ, বলো না দোয়েল, প্লিজ বলো না দোয়েল। আমি এতটা রেসলেস হয়েও না, ব্যথা তো আরো বাড়বে। বলো কে বলেছে বাবা তুমি খারাপ? কিন্তু আমি তো তোমার কাছে অনেক কিছু চেয়ে ফেলেছি জয়, অনেক কিছু চেয়ে ফেলেছি আমি তোমার কাছে। না 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 না, তুমি কিচ্ছু চাওনি দোয়েল। আমি লুজার, আমি পারিনি। হয়তো সব বউরাই চায়, আমি দিতে সক্ষম নই, সেই কারণেই এত অশান্তি। আমি পারিনি দোয়েল, আমি পারিনি। আই এম সরি। কি হলো কেসটা? দোয়েল এত ন্যাকামো করছে কেন? উফ, এরই মধ্যে ওর ভেতরের আগুন শান্ত হয়ে গেল নাকি? এমনিতেই সুজয় যা করছে তাতে তো মনে হচ্ছে শ্যামও যাবে, কুলও যাবে। না না না, আমাকে দোয়েলকে তাঁতিয়ে রাখতে হবে যাতে জয় বাড়িতে না বসে যায়। সমীর হাত থেকে ব্যবসাটা কেড়ে নিতে হবে। আমাকে আরো জোরালো প্ল্যান করতে হবে, আমাকে। জানো সুদীপ, সুজয়কে নিয়ে না বেশ কিছুদিন ধরে আমি খুব টেনশনে আছি। কেন হঠাৎ তোমার কি এমন মনে হচ্ছে? আসলে জন্মদিনের দিন এটা এখন থাক, নতুনটা পরে পড়বো। তুমি আলমারিতে তুলে রাখো না। আমার এমন রাগ হলো, আমি দেবীর সমস্ত শাড়িগুলো পুড়িয়ে দিতে বললাম। শাড়িগুলো নিয়ে গিয়ে পুড়িয়ে দাও, শুধু অকিউপাই করে রেখেছে জায়গাগুলো। তারপর থেকে এমন অদ্ভুত ভাবে চড়াও হয়েছে সুজয় আমার উপরে। তুমি ভাবতে পারো, সেদিন আমার সামনে তিতিরকে বলছে 1 লক্ষীর কাছে আর 1 লক্ষীর শাড়ি যত্নে থাকবে। আমি তো রেগে মেগে বলেই দিয়েছি যে দেবীর সঙ্গে বোধহয় ওর যোগাযোগও হয়েছে। হে ভগবান ভুদি, তুমি কি, তোমার কি নার্ভ ফেল করছে? তুমি সত্যি বিলিভ করো না? ভাবো যে দেবী ফিরে আসবে। ডোন্ট বি স্টুপিড। তাহলে 23 বছর আগে যে স্ত্রী চলে গেছে তাকে নিয়ে ইনসিকিউর হওয়ার মতন বোকা আমি মানিনি ব্যানার্জি কোনোদিন করতে পারে না। নো ওয়ে। বাট ইউ আর রাইট, আমার না সামটাইমস নার্ভ ফেল করছে। বিষয়টা কি হয়েছে বলো তো? দাদা তো এতদিন ধরে ওই শাড়িগুলোকে আগলে রেখেছিল, তুমি সেগুলোকে পুড়িয়ে দিলে। সেই জন্যই দাদা রেগে টেগে এই সমস্ত লক্ষ্মী টক্কি বলেছে। তাছাড়া দাদা ভালো করে জানে যে তুমি হাজার হলেও তিতিরের সামনে নিজের ডিগনিটি হারাবে না, দাদাকে কিছু বলবে না। দাদা মনে হয় সেই চালটাই চেলেছে। ঠিক বলেছ, আসল কালপ্রিট হচ্ছে ওই তিতির। একদমই তাই, আমারও তাই মনে হয়। জানো, সেদিনকে আমি যখন দাদার ঘরে গেলাম, গিয়ে দেখলাম দাদার খাটের উপরে দেবীর দেওয়া কবিতার বইগুলো ছড়ানো। আমি দেখে প্রথমে একটুখানি হতবাক হয়ে গেছিলাম। তারপরে ভাবলাম, না কি ভাবছি আমি, সে তো পাস্ট। দেবী কেন, তার ভূত কোনোদিন ফিরবে না। এক্স্যাক্টলি, আমি তো তাই মনে করি। সেজন্য তো আমি এসব নিয়ে কোনো চিন্তা করি না। ঠিক তাই বৌদি, ঠিক তাই। আসলে আমার কি মনে হয় জানো, ওই তিতির তোমার বিরুদ্ধে তোপ দেখার জন্য দাদাকে বোধহয় দেবীর কিছু পুরনো কথা টথা মনে করিয়ে দিয়েছে। সেই জন্যই দাদা হঠাৎ করে চেকে গেছে। একদম ঠিক বলেছ, তিতিরই হচ্ছে যত নষ্টের করা। তাই তো বলছি বৌদি, ফোকাস ঠিক করো, ঠিক জায়গায় নজর দাও। আমাদের কিন্তু এখন একটাই লক্ষ্য,
কিভাবে তিতিরকে এ বাড়ি থেকে বার করব। ঠিক বলেছ। এখন এখন সবার আগে রাজকে সম্পত্তি থেকে বেদখল করতে হবে। এটাই এখন আমাদের একমাত্র কাজ। না 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 না, আজকে তিতিরকে কোনো রকম কোনো প্রশ্ন করা যাবে না, কোনো কৌতূহল দেখানো যাবে না। এরকম করাটা ঠিক হচ্ছে না, আর এতে আমারও কাজে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যালো ম্যাম, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, পাঠাবো? অ্যাকচুয়ালি আজকে ভিজিটার্স মিটটা একটু অ্যাভয়েড করতে চাইছিলাম, মানে আমার চোখে একটু প্রবলেম হচ্ছিল। এখন অনেকটা বেটার আছি, কিন্তু এই অবস্থায় কি কারোর সাথে দেখা করাটা ঠিক হবে? ম্যাম, অপরিচিত না, বললেন আপনাকে চেনেন। চেনেন? কি নাম বললেন? তা তো বলেননি। ঠিক আছে, পাঠাও। ওকে ম্যাম। মানে দিদি ঠিক আছে তো? না, তুমি এত এত সকাল সকাল একা এসেছো, তিতির কি আবার বাড়ি থেকে চলে গেল নাকি? তুমি তুমি আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি তিতিরকে আর চাকরিটা করতে দেবে না, তাই তো? চুপ করে থেকো না, বলো। শোনো, ওহো, আমি তো তোমার নামটাও জানি না। নামটা আগে জানি, তারপর বাকি কথা হবে। আমার নাম আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে তো। দাঁড়াও, ওদেরও ডাকি। দোয়েল, জয়। ওই তো এসে গেছে ওরা। হ্যাঁ বলো। এ বাবা, তোমরাও এখনো রেডি হলে না? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ও হ্যাঁ, তোমাদের যেটা বলার, দেখো তুলি কিন্তু রাজন্যার ননদ, কাজে আমাদের সব থেকে বড় কুটুম। তুলি আবার তিতির আর দোয়েলের মাসুতো বোনও হয়। ওকে তো যা তা গিফট দিলে হবে না, ওকে খুব ভালো দামি গিফট দিতে হবে। হ্যাঁ মা, তুমি কি ধরনের গিফট দিতে চাইছো আমাকে বলো না। ডোন্ট ওয়ারি বেটা, আমি তো বুঝে শুনে গিফট দেবই। আমি আর তোমার বাবা আলাদা গিফট দেব, কিন্তু আমি কি সাজেস্ট করব জানো, যে তোমাদের তো বোন রাজন্যা, তোমাদের দুই ভাইকে আলাদা আলাদা গিফট দেওয়া উচিত, তাই না বলো? আফটার অল আমাদের কত কাছের কুটুম, তাই না জয়? দোয়েল, মনে থাকবে তো? ভালো দামি গিফট। আমার কাছে তো সব থেকে ভালো গিফট হচ্ছে ফুল। সেটা তো দামি নাও হতে পারে, মানে সবসময় যে দামি জিনিস কিনলেই সেটা ভালো গিফট হবে সেটা তো নয়। So sweet, so sweet, but not really classy. আমি তোমাকে তো বলেইছিলাম তিতির, তুমি না এখনো ব্যানার্জি বাড়ির ঐতিহ্য ঠিক বুঝে উঠতে পারোনি। আশা করি তুমি সেটা বলছো রাজ। হ্যাঁ মা, আমি দেখে নিচ্ছি, তুমি টেনশন করো না। গুড, তাহলে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও সবাই, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। যাও। হ্যাঁ মা, আমি যাই। হ্যাঁ। যে মিস্টার হাঁড়ি চাচা, মানে সোমরাজ বাবু, আপনি একা তুলি দিদির গিফট কিনবেন না, ঠিক আছে? আমিও কন্ট্রিবিউট করবো। আপনি আটকাবেন আমি জানি, কিন্তু আপনি শুধুমাত্র ছেলে বলে আপনি যা খুশি তাই করতে পারেন না। আমি কন্ট্রিবিউট করবো। আমি জানি আপনার থেকে কম রোজগার করি আমি, কিন্তু আমার যেটুকু সম্ভব আমি সেটুকু কন্ট্রিবিউট করবো। সেই কন্ট্রিবিউশনটা নিতে হবে। আর কি গিফট কিনছে সেটাও আমাকে জানাতে হবে। চুপ।
কি গিফট দেওয়া হবে, কি গিফট কেনা হবে সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি এ বিষয়ে মাথা ঘামিও না। তুমি একটা কাজ করতে পারো, সময় খুব কম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সোম তো সোমরাজেরটা দেখে নেবে, কিন্তু তুমি কি করবে জয়? এই গিফট নিয়ে যদি অপমানিত হয়, তবে যদি আবার দোয়েলের টনক নড়ে। দোয়েল সেটা আমি মানছি, কিন্তু তাই বলে তো তোমার জিনিস দিয়ে দেওয়া যায় না। এতে তো অন্যায়ের কিছু নেই জয়, এটাই তো স্বাভাবিক, তাই না? মানুষ এক অনুষ্ঠানের গিফট অন্য অনুষ্ঠানে দেয়। আর তাছাড়া আমাদের কাছে তো এখন তেমন সোনাও নেই, টাকাও নেই। তাহলে তাহলে একটা কিছু ফিগার আউট করতে হবে। আমি তাহলে এই নিয়ে তুমি মনে আর কোনো দ্বিধা রেখো না জয়, আমি তোমাকে বলছি, আমি যেটা বলছি সেটাই করো, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। দেখো, সবাই অনেক দামি দামি গিফট দেবে, তুমি হয়তো সমান জিনিস দিতে পারবে না, কিন্তু কিছুটা হলেও তো মানানসই তোমাকে দিতেই হবে, তাই না জয়? আমি তো সবটা বুঝতে পারছি। দেখো, সমান জিনিস দিতে হবে, কিছু একটা করতে হবে। একদম চুপ, আর কোনো কথা নয়, আমি যেটা বলছি সেটাই হবে, ব্যাস। তুলি দিদি, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, কংগ্রাচুলেশনস। আই মাস্ট সে তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। অনেক ভেবে দেখলাম আলিয়ার পেছনে ছুটে কোনো লাভ নেই, কিন্তু তিতির সেদিন আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল। আর দেখ, একটা মেয়ে কখনো নিজের মান সম্মান নিয়ে এত বড় মিথ্যে কথা বলবে না। দেখ, তুই এটা মানতে না চাইলেও সোম, তুমি মানবে তো? দেখ, তিতির নিজের এঙ্গেজমেন্টে এতটা রিস্ক নিয়ে এই কথাটা বলছি, তার মানে এই কথাটা সত্যি আমি মিথ্যে কথা বলছি না, তাই তো? সোম এখন তোর মুখের ওপর এই কথাটা স্বীকার করবে না বলে হয়তো বলছে না, কিন্তু সোম নিজে খুব ভালো করে জানে যে সেদিন ঠিক কি কি ঘটেছিল। তুলিকে এবার দিচ্ছেন না কেন এখনো গিফটটা? এই নে, এটা তোর জন্য। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এটা তুই কি দিয়েছিস? হ্যাঁ, ছি ছি ছি, আমি এটা তোর থেকে এক্সপেক্ট করিনি। তুই তো আমার শ্বশুর বাড়ির সামনে মান সম্মান কিচ্ছু রাখলি না। ছি 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 ছি। আরে আমি নয় আমার শ্বশুর বাড়ির কথা বাদই দিলাম, তুই তো নিজে তো ব্যানার্জি বাড়ির বড় বউ, তুই কিনা একটা টার্সেল দেওয়া হার দিয়েছিস, এটা আমি কোনোদিনও পড়তে পারবো? ছি ছি ছি। তবে এই দিক থেকে তোর বোন তিতির কিন্তু আমায় কোনোভাবেই নিরাশ করেনি। এটাই তো চাইছিলাম। যাক, দোয়েলের টনক নড়বে এবার। তবে এই দিদি, বলছি তুলি দিদি কি বললো রে? কিছু না, ওই বলছিল আমাদের দেওয়া গিফটটা ওর খুব পছন্দ হয়েছে। তোর মুখটা এরকম লাগছে কেন? এই দিদি, এই দিদি, দিদি তুমি দাঁড়াও, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও। যে শিল্প হারিয়ে যাচ্ছে সেটাকে সবাই ধরে রাখতে পারে না এভাবে। আন্টি, আপনাকে বলছি, আপনার এই যে ক্রাফটটা না, প্লিজ এটাকে হারিয়ে যেতে দেবেন না, প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট। মাসি, এটা খুব সুন্দর হয়েছে।
যে মানুষ গুণের কদর দিতে পারে না সে আরো অনেক বড় গুণী। তুমি বেশি গুণী। কি ব্যাপার সুজন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে থেকেও নেই। না আছি তো, আমি সবেতেই তো আছি। আজ বাবা আর মেয়ে দুজনেরই মুখ ভার। বাবারটা তো তবু বোঝা যাচ্ছে পুরনো স্মৃতি, কিন্তু রাজন্যার কি হলো? তিতির মারে বলছি, দোয়েল কোথায়? দোয়েলকে দেখতে পাচ্ছি না। আসুন স্যার, বসুন, ম্যাডাম আসছেন। সুজয়দা, তুমি এত বছর পর এখানে? তুমি আমাকে চিনতে পেরেছো মনিকা? হাড়ি হাড়ি চিনি। যেদিন দেবস্মিতাকে ঘর থেকে বার করে দিয়েছিলে সেই তবের থেকে আমি তোমার সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না। আমি যদি জানতাম তুমি এসছো ঘরে তাহলে ঢুকতে দিতাম না ভেতরে। খারাপ ব্যবহার করতে বাধ্য করো না প্লিজ, এসো। মনিকা, মনিকা, আমি তোমাকে যে হাত জোর করে অনুরোধ করছি, দেবীর কোনো খবর থাকলে প্লিজ আমায় জানাও, আমি সেটুকু জেনেই চলে যাব। এতদিন পর দেবস্মিতার খোঁজ করতে এখানে কেন? মালিনী কোথায়? কেন মানেন না? মানে যদি একটু ডিটেলে বলতেন আর কি। বোঝো মেয়ের কাণ্ড। আসলে আসলে তিতির, আমিও এককালে খুবই পুজো করতাম। ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়ির পুজোর দায়িত্বটা আমার উপরেই ছিল। আমি ভাবতাম আমার লাইফের যা সমস্যা ঈশ্বর সব কিছু সমাধান করে দেবে, কিন্তু সেটা হলো না। ঈশ্বর আমার ডাকে সাড়া দিলেন না। আমার কেরিয়ার হলো না, সংসারে অশান্তি শুরু হলো, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো, নিজের লোকদের থেকে অনেক দূরে চলে যেতে হলো। তারপর আমার ঈশ্বরের উপরে অভিমান হলো। আমি আর তারপর থেকে ঈশ্বরকে বিশ্বাস করি না গো। পুজো পাঠ থেকে শুরু করে সব কিছু করত। বাড়ির সকলের ওপরে ওর দৃষ্টি ছিল। এই পিপলি অ্যাপ্লিকের জন্য আমার কোম্পানি লাস্ট 2 ইয়ার্স ধরে আর্টিস্ট খুঁজে বেড়াচ্ছে। অদ্ভুতভাবে এরকম একজন আর্টিস্ট আমার পরিচিত কেউ, সেটা আমার জানা ছিল না। তো প্লিজ আপনি যদি আমাদের কোম্পানির জন্য এই কাজটা করেন। মাসি, দারুণ খবর, প্লিজ ছেড়ো না। আমার আরো একটা কথা বলার ছিল। আসলে 1 সপ্তাহের মধ্যেই 100 মিটার থান কাপড়ে আমার ওই পিপলি অ্যাপ্লিক ডিজাইনটা চাই। মানে সরি, মানে আমি আপনাকে জোর করতে পারি না, এটা ঠিক কথাই। আপনার তো অন্যান্য কাজও আছে, এটা আমার আবদার। এত দ্বিধা কেন করছো? সামান্য একটা জিনিস আবদার করেছো তো, 100 মিটার থান কাপড় তো নিশ্চয়ই করে দেবো। শুধু তুমি যদি জিনিসপত্রগুলো একটু পাঠাও। হ্যাঁ, আমি সেসব পাঠিয়ে দেবো, আপনাকে ভাবতে হবে না এসব নিয়ে। কিন্তু আন্টি, আমার একটা শর্ত আছে। আবদারের আবার শর্ত? এ কি চাকরি নাকি গো? না, চাকরি না হলেও এই পুরো ব্যাপারটা প্রফেশনাল ওয়েতে হবে। আমি কিন্তু এটার জন্য আপনাকে পারিশ্রমিক দিতে চাই, আপনি না করবেন না। তোরা শুনছিস কি সব উল্টো পাল্টা কথা বলছে? দেখো, আমি না এটা মনের আনন্দে করি, এই সব কাজগুলো আমি মনের আনন্দে করি। হ্যাঁ, ফরমাইশি কাজ করিনি সেরকম নয়,
তবে তার জন্য না আমি কোনোদিন কারোর কাছে পয়সা চেয়েছি, না আমাকে কেউ পয়সা দিয়েছে। আমি দেব। ছি ছি, কি বলছো তুমি? আমি জামাইয়ের কাছ থেকে পয়সা নেবো? অসম্ভব ব্যাপার, হবে না। কিন্তু আন্টি, শিল্পীকে যদি তার পারিশ্রমিক না দেওয়া হয় তাহলে শিল্পকে যে অমর্যাদা করা হয়। দেবস্মিতা ব্যানার্জি, কেন নামটা উঠে এলো এত বছর বাদে? সত্যি কি তুহিনের গার্লফ্রেন্ড নাকি নাকি অন্য কোনো বিষয়? আমাকে আমাকে জানতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তুলি। হ্যাঁ আন্টি, প্ল্যান মতো সব ঠিকঠাক হবে তো? ঠিক আছে তুলি, সব ঠিক আছে। তুমি এত টেনশন কেন করছো? আমি তো বলছি সব ঠিক আছে। আমি সব প্ল্যান করে রেখেছি। তোমার বিয়ের দিনই বম ব্লাস্ট হবে, একদম চিন্তা করো না। কেমন আন্টি, তুমি শিওর তো যে সোমরাজ? হ্যাঁ আমি শিওর। তুমি এসব নিয়ে একদম টেনশন করো না তুলি, প্লিজ। শুধু তুমি এই নিয়ে বাড়ির কারোর সঙ্গে কোনো ডিসকাশন করবে না, কেমন? ওখানে তিতির আছে, ওর বোনেরা আছে, গোষ্ঠী শুদ্ধ আছে, কোনো ডিসকাশন করো না। শুধু ওরা কেন, সোমরাজও তো এসছে। সোমরাজ? সোমরাজ ওখানে কি করছে? মা, রাখছি। ঠিক আছে, আমি আপনাদের মধ্যে কোনো কথা বলবো না, কিন্তু আমারও একটা ভালো খবর দেওয়ার আছে, সেটা দেবো না। মানে ভালো খবর দেবে না কেন? আরে কি ভালো খবর বলো? না না, আপনাকে বলবো না, আপনাকে বলে লাভ নেই। লাভ নেই বলছি যে কথা চেপে রাখলে না পেট ফুলে যায়, ইয়াম মোটা হয়ে যাবে, সেগুলো ভালো দেখাবে। পেটের কথা জানার কত শখ। সেটা হবেই, বলে ফেলো। দেখো এখন যদি তুমি না বলো তাহলে কিন্তু মাঝরাতে ঘুম থেকে ডেকে তুলে বলবে, তখন কিন্তু আমি শুনবো না। আপনি যখন এত করে বলছেন আমি বলেই দিই, আমার বেনারসির ডিজাইনটা ফাইনাল হয়ে গেছে ফ্যাশন উইকের জন্য। এক সেকেন্ড, ও এত ভালো একটা খবরে শুধু ও, এই জন্য আপনাকে আমার কিচ্ছু বলতে ইচ্ছা করে না। আমি এবার থেকে দেওয়ালকে বলবো, তবুও আপনাকে কিছু বলবো না। বলো না। শুনুন তো, কি শুশুনিয়া কোথায়? কে? শুশুনিয়া পাহাড়, বালিশ দিয়ে যেটা তৈরি করা হয়। কই সে? আজ আর পাহাড় রাখবো না, দেখি কি হয়। এই কদিনে মনে হলো আপনি খুব সেফ, সেই জন্য পাহাড় রাখিনি, সরিয়ে দিয়েছি। আপনি আমার দিকে গড়াগড়ি খেয়ে আসবেন না। আমি সেফ জানি, কিন্তু তুমি তো সেফ নও। তুমি গড়াগড়ি খেয়ে ঘুমের ঘরে আমার দিকে চলে আসো, বিড়বিড় করো কেন? আমি না গড়াগড়িও করি না, জড়াজড়িও করি না। একদম বাজে কথা। তুই বাজে কথা বলছিস? এই বাজে কথা বলে নাকি? আমি বাজে কথা বলছি না। শোনো, তুমি ঘুমের ঘরে তারপর ঘুমের ঘরে যদি বাই চান্স ঘাটালের প্রেমিক স্বপ্নে চলে আসে, তাহলে তো আমার আর রাম 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 রাম, আমি নেই এসবের মধ্যে। কি ভূত নাকি যে রাম রাম করছেন আপনি? ঘাটালের প্রেমিক ভূত না, কিন্তু তুমি কি? আমি শাকচুন্নি। আরে হ্যাঁ, শাকচুন্নি না তো কি? যখন তখন ঘাড়ের উপর চেপে পড়তে পারো, বাপরে বাপ, কোনো গ্যারান্টি। কেন এসব বাজে কথা বলছি? মোট কথা হলো আমি বালিশ ছাড়া শুতে পারবো না, বালিশ লাগবে। একেবারে অকম্মার ঢেঁকি। একটু করে দূরত্ব ঘুচানোর চেষ্টা করছি, তাও হতে দেবেন লোকটা দেখছি।